দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, আওয়ামী লীগ আমলে পাচার ২৮ লাখ কোটি টাকা। এটি গতকাল বাংলাদেশের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ক প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতি বছর গড়ে ১,৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। পাচারের সাথে জড়িত দুর্নীতিবাজ, রাজনীতিক, ব্যবসায়ী ও আমলারা। রাজনৈতিক নেতারা ১,৪০,০০০ কোটি টাকা ঘুষ নিয়েছেন এবং ৯৮,০০০ কোটি টাকা নিয়েছেন আমলারা, এবং শেয়ার বাজার থেকে আত্মসাৎ করা হয়েছে ১ লাখ কোটি টাকা। এসবই অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রের বরাত দিয়ে প্রকাশ করেছে প্রথম আলো। প্রথম আলোর অন্য আরেকটি খবর, ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস। এটি হাইকোর্টের রায়। গতকাল ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের বিচারকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে উল্লেখ করে রায় দিয়েছে হাইকোর্ট। সে বিষয়ক প্রতিবেদন এটি। প্রথম আলো শেষ পাতার দুটি প্রতিবেদন। একটি শিরোনাম, চুক্তির মূলধারাগুলো বাস্তবায়িত হয়নি। এটি পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে, ভূমি কমিশন, ভোটার তালিকা, জেলা ও আঞ্চলিক পরিষদের নির্বাচনের মতো মূল বিষয়গুলি এখনও উপেক্ষিত রয়েছে। প্রথম আলো শেষ পাতার আরেকটি খবর, মজুরি বন্ধ ৩ মাস, দুর্দশায় চা শ্রমিকেরা। এই খবরে বলা হচ্ছে, সিলেট শহরতলির লাক্কাতুরা চা বাগানের ৫৪০ জন শ্রমিক ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না, এবং বিকল্প কাজের ব্যবস্থা না থাকায় তাদের পক্ষে পরিবারের জন্য খাবার জোটানো কঠিন হয়ে পড়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার প্রক্রিয়া অবৈধ, সমকাল এমনটি শিরোনাম করেছে আজকে। এটি গতকাল হাইকোর্টের দেওয়া রায়, এবং এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগ আমলের অভিযোগপত্র বেআইনি বলেছে হাইকোর্ট। মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দিতে তারেক রহমানের নাম এসেছিল, এমনটি উল্লেখ করেছে হাইকোর্ট, এবং জবানবন্দি প্রত্যাহারের আবেদন খারিজ করা হয়েছিল, এমনটিও বলা হয়েছে এই মামলার রায়। সমকালের দ্বিতীয় শিরোনাম, আওয়ামী লীগ আমলে ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার। এটি অর্থনীতির শ্বেতপত্রকে ঘিরে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বছরে প্রায় $১৬ বিলিয়ন বিদেশে পাচার হয়েছে, এমনটি দাবি করা হয়েছে শ্বেতপত্রে। সমকালের আরেকটি শিরোনাম, আদানির চুক্তি বাতিলের পথ খুঁজছে বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে, বিশ্বজুড়ে আবারও আলোচনায় ভারতের আদানি গ্রুপ, এবং ঘুষ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভিন্ন দেশের বিদ্যুৎ কেন্দ্র, বন্দরসহ নানা বিষয়ে ভারতের গ্রুপটির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে, এবং একইভাবে বাংলাদেশও তাদের সাথে করা চুক্তি বাতিলের পথ খুঁজছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, তারেক সহ সব আসামি খালাস। এটি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচার প্রক্রিয়া অবৈধ এবং বাতিল করে যে রায় দিয়েছে হাইকোর্ট, সে বিষয়ে প্রতিবেদন। এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে, হাইকোর্ট রায় দিয়েছে, মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে সম্পূরক অভিযোগপত্র ছিল অবৈধ। অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রকে যুগান্তর দ্বিতীয় শিরোনাম করেছে। তারা বলছে, ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার। এই শিরোনামে যে প্রতিবেদনটি ছাপানো হয়েছে তাতে বলা হচ্ছে, আওয়ামী লীগ শাসনামলে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে। তারা একটি তুলনামূলক হিসেবও দেখিয়েছে যে পাচার করা অর্থ ৭৮টি পদ্মা সেতুর ব্যয়ের সমান, ৫ বছরের জাতীয় বাজেটের চেয়ে বেশি। এই শ্বেতপত্রকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে বিষয়টিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খেলাপি ঋণ বিষয়ক দুটি প্রতিবেদন ছাপিয়েছে যুগান্তর। তাদের প্রথম পাতাতেই একটি শিরোনাম, খেলাপি ঋণ ২৫ থেকে ৩০% পৌঁছে যাবে, এটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর অন্য খবরের শিরোনাম, দুর্দশাগ্রস্ত ঋণ ৭.৫ লাখ কোটি টাকা। এবং এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংক খাতে। এতে এই খাতে দুর্দশাগ্রস্ত ঋণের অঙ্ক দাঁড়িয়েছে ৭.৫ লাখ কোটি টাকায়। যুগান্তরের শেষ পাতার একটি খবর, ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮২। এটি দেশে ডেঙ্গু ভাইরাস সংক্রমণের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন। গতকাল যে প্রতিবেদন পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাকে ভিত্তি করেই, এবং এই খবরে বলা হচ্ছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে ১৭৩ জন। অর্থাৎ এই এক বছরে জানুয়ারির ১ তারিখ থেকে নভেম্বর পর্যন্ত, নভেম্বর মাসেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে এই ভাইরাসের কারণে। দৈনিক কালের কণ্ঠ, ২১শে আগস্ট গ্রেনেড হামলা বাতিলে হাইকোর্টের দেওয়া রায় এবং গতকাল অর্থনীতির শ্বেতপত্র যে জমা দেওয়া হয়েছে, এই দুটি খবরকেই প্রধান প্রতিবেদন করেছে। এছাড়া কালের কণ্ঠের অন্য আরেকটি প্রতিবেদনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, যার শিরোনাম, ভিসার জন্য হুন্ডিতে ১৩ লাখ কোটি টাকা লেনদেন। এটি প্রবাসে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলো গত ১০ বছরে ভিসার জন্য হুন্ডির মাধ্যমে ১৩.৪ লাখ কোটি টাকা লেনদেন করেছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। এটি অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটি যে গতকাল তাদের প্রতিবেদন জমা দিয়েছে, এতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেটিকে ধরে কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন করেছে, আর তার শিরোনাম ছিল এটি।
কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, বোতলজাত সয়াবিন তেলের সংকট, ক্রেতার ভোগান্তি বাড়ছে। এটি বাজার পরিস্থিতি নিয়ে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে বাজারে 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না এবং বাজার সংশ্লিষ্টরা বলছেন কৃত্রিম সংকট বানিয়ে ফের দাম বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো। এস আলম গ্রুপের বিরুদ্ধে 2000 কোটি টাকার ঋণ খেলাপির মামলা। কালের কণ্ঠের শেষ পাতার এক কলামের একটি প্রতিবেদন, তাতে বলা হচ্ছে এই গ্রুপটির বিরুদ্ধে প্রায় 2000 কোটি টাকা ঋণ খেলাপের মামলা করেছে জনতা ব্যাংকের চট্টগ্রাম চৌমুহনী জীবন বীমা শাখা। এটি গতকাল এই মামলা করা হয়েছে। কালের কণ্ঠের শেষ পাতার আরেকটি প্রতিবেদন, বিমানে যাত্রী ভোগান্তি বাড়ছে। এটি সরকারি এয়ারলাইন্স বিমানের যে সেবার উন্নতি হয়নি সেই সংক্রান্ত একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে শিডিউল বিপর্যয় আবারও নিয়মে পরিণত হয়েছে। লাগেজ পেতে বিলম্ব আর দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। স্টাফদের অপেশাদার আচরণের অভিযোগ আছে। দৈনিক কালবেলাও অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রের বিষয়টিকে প্রধান শিরোনাম করেছে এবং দ্বিতীয় শিরোনাম করেছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার অধস্তন আদালতের রায় বাতিলের যে প্রসঙ্গটি সেটিকে। এছাড়া কালবেলার অন্য আরেকটি প্রতিবেদন, 15 প্রকৌশলীর ঘাড়ে হত্যা মামলা, ধুঁকছে গণপূর্ত। এই খবরে বলা হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যা মামলার আসামি গণপূর্ত অধিদপ্তরের 15 জন প্রকৌশলী এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এসব প্রকৌশলী এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন এবং কেউ কেউ দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখিও হতে পারেন এবং এসব কারণে গণপূর্ত অধিদপ্তর ধুঁকছে। দৈনিক কালবেলার শেষ পাতার একটি খবর, বিকল অর্ধেক সিটি স্ক্যান এমআরআই যন্ত্র। এটি সরকারি হাসপাতালগুলোর চিত্র। এই খবরে বলা হচ্ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকেরা রোগীদের সিটি স্ক্যান এবং এমআরআই করার পরামর্শ দেন, তবে বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে এসব সেবা সহজে পাওয়া যাচ্ছে না, কারণ সেগুলোতে স্থাপন করা এসব যন্ত্রের প্রায় অর্ধেকই অচল। দৈনিক কালবেলার শেষ পাতার আরও একটি খবর, মাসে 18,000 মোবাইল ফোন খোয়া যাচ্ছে। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে চুরি ছিনতাই হলেও থানায় হয় হারানোর জিডি, মাসে উদ্ধার হয় গড়ে 3200 মোবাইল সেট। এবং গত সেপ্টেম্বর মাসের একটি চিত্র দেখানো হয়েছে এই প্রতিবেদনে এবং তাতে বলা হচ্ছে সারা দেশে থানাগুলোতে হারানোর জিডি হয়েছিল 22,888টি, মামলা হয়েছিল মাত্র 6টি আর উদ্ধার হয়েছে 2,717টি মোবাইল ফোন হ্যান্ডসেট। চলে যাচ্ছি দৈনিক দেশ রূপান্তরে। এই পত্রিকাটিতেও হাইকোর্টে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা যে বাতিল হয়েছে সে বিষয়টি এসেছে প্রথম শিরোনাম হিসেবে। দ্বিতীয় শিরোনাম হিসেবে এসেছে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রের খবরটি। এছাড়া অন্য যেসব প্রতিবেদন এই পত্রিকাটিতে এসেছে। এছাড়া দেশ রূপান্তরের আরেকটি শিরোনাম, ছোট দলের সভা সমাবেশে বাধা। এই খবরে বলা হচ্ছে গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দলকে। দেশ রূপান্তরের শেষ পাতার একটি খবর, দুর্ঘটনার 17.91% ব্যাটারি জানে। এই খবরে বলা হচ্ছে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের যে আদেশ তার উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত এবং এই স্থিতাবস্থার সুযোগে নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি রিকশা। এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে গত অক্টোবরে সড়ক দুর্ঘটনায় পড়া 631টি যানবাহন শনাক্ত করতে পেরেছে তারা এবং এতে দেখা গেছে শনাক্ত হওয়া যানবাহনের মধ্যে 24.41% মোটরসাইকেল, 22.50% ট্রাক, পিকআপ, কাভার্ড লরি এগুলো এবং 18.54% বাস এবং 17.91% ব্যাটারি চালিত যান এবং সেই হিসেবে দুর্ঘটনার দিক থেকে চতুর্থ অবস্থানে আছে এই ব্যাটারি চালিত রিকশা। হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। এই পত্রিকাটিও অন্য সব খবরের কাগজের মতোই অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র এবং গ্রেনেড হামলা মামলার ইস্যুটিকে প্রধান দুটি শিরোনাম করেছে। এই দুটি ছাড়া তাদের অন্য যে প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ বলে দেখা যাচ্ছে সেটি হচ্ছে চাল তেল 2 মেরুতে এই শিরোনামে এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে দেশে নিত্যপণ্যের বাজার এখনও চড়া, অনেক পণ্য নিম্নবিত্তের নাগালের বাইরে, কোনোটির দামে খানিকটা স্বস্তি মিলেছে, তবে নিত্যপণ্যের দামে চাল এবং তেল দুটি 2 মেরুতে অবস্থান করছে। চালে স্বস্তি মিললেও অস্বস্তি বেড়েছে তেলে।